সো হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশোনা করছো। তো লাস্ট ভিডিওতে আমরা জিওমেট্রির যে সমস্ত কোশ্চেন সিএইচএসএল 2024-এ এসছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে প্রত্যেকটি ক্লাসে তোমাদের কনসেপচুয়াল 10টি প্রশ্নের সমাধান করাবো। তো লাস্ট ক্লাসে আমি 10টি প্রশ্নের সমাধান করিয়েছি এবং সেখানে তোমাদের অনেক কনসেপ্ট শিখিয়েছি। তো এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে, তো আশা করছি টোটাল এই সিরিজে তোমরা 60 থেকে 70 বা তার বেশিও প্রশ্নের সমাধান দেখতে পারবে এবং সেখানে তোমাদের সমস্ত পুরো জিওমেট্রির যত কনসেপ্ট আছে সমস্ত ক্লিয়ার হবে। তো আজকের যে 10টি প্রশ্ন আমি সমাধান করাবো সেই 10টি প্রশ্ন কিন্তু আমি একটু স্পিডি এগোবো, কারণ আগের ভিডিও যারা দেখেনি তারা অবশ্যই আগের ভিডিও দেখবে, তবেই আজকের ভিডিও তোমরা দেখে বুঝতে পারবে। কারণ হচ্ছে আগের ভিডিওতে যে কনসেপ্টগুলো আমি শিখিয়েছিলাম সেম কনসেপ্ট কিন্তু পরের ক্লাসগুলোতে ক্যারি ফরওয়ার্ড হবে। ঠিক আছে, তো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম অঙ্ক বলা হয়েছে টু সার্কেলস টাচ ইচ আদার এক্সটার্নালি অ্যাজ সোন ইন দ্য ফিগার অ্যাবভ। তাহলে এখানে একটি ফিগার তোমাদের জন্য ড্র করা আছে। এক্সামে এই ফিগারটি দিয়েই দেওয়া হয়েছিল এবং ফিগারে বলা হয়েছে না দুটি সার্কেল যাদের সেন্টার ও এবং এ তারা পরস্পরকে টাচ করে আছে। ও যে সার্কেলটির সেন্টার ও তার রেডিয়াস বলা ছিল 49 সেন্টিমিটার এবং যে সার্কেলটি সেন্টার এ তার রেডিয়াস বলা হয়েছে 16 সেন্টিমিটার। আর এই দুই সার্কেলের একটি কমন ট্যানজেন্ট সেটি হচ্ছে বিসি, যাকে বিসি দিয়ে ডিনোট করা হয়েছে। সেই বিসির লেন্থ তোমার নির্ণয় করতে হবে এবং আমি লাস্ট ক্লাসে তোমাদের এর ওপর কনসেপ্ট বেসড প্রশ্ন শিখিয়েছি এবং সেখানে তোমাদের ডাইরেক্ট ফর্মুলাও আমি শিখিয়েছি। তুমি বলবে দাদা বিসি এর লেন্থ হবে 2 × √R1 × R2, যেখানে R1 R2 কি না R1 R2 হচ্ছে সার্কেল দুইটির রেডিয়াস। তাহলে এখানে সার্কেল দুই রেডিয়াস কী কী বলা হয়েছে 49 এবং 16। তাহলে আনসার কী হবে 2 × √49 × 16। আর 49-এর রুট করলে আমরা জানি কী পাবো না 7 পাবো, আর 16-এর রুট করলে আমরা পাবো 4। তার মানে আনসার কী হবে 2 × 7 × 4, দ্যাট ইজ 56 সেন্টিমিটার। অপশন ডি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক এইভাবেই আমরা পরবর্তী প্রশ্নগুলোর সমাধান করব এবং খুব স্পিডি এগোবো। কোশ্চেন নাম্বার 12-এ বলা হয়েছে ও ইজ দ্য সেন্টার অ্যান্ড আর্ক পি কিউ আর সাবটেন্ডস অ্যান অ্যাঙ্গেল অফ 240 অ্যাট ও। তাহলে এখানে একটি জিনিস খুব ভালো করে বোঝার আছে, সেটি হচ্ছে আগে আমি একটি সার্কেল ড্র করে নিই, তারপর তোমাদের বোঝাচ্ছি। দেখো, এটি হচ্ছে একটি সার্কেল যার সেন্টার হচ্ছে ও। এবার বলা হলো না পি কিউ আর হচ্ছে একটি আর্ক। তাহলে পি কিউ আর 3টি পয়েন্ট আছে, তার মানে প্রথম পয়েন্টটা লাস্ট পয়েন্টের দিকে ভালো করে লক্ষ্য করো। তাহলে আমি ধরলাম এটি হচ্ছে পি এবং লাস্ট পয়েন্ট হচ্ছে আর। তাহলে আরকে আমি ধরলাম এখানে আছে। তাহলে এবার তুমি বলো যে এই কিউ পয়েন্টটি এখানে আছে না এখানে আছে, সেটা তুমি বুঝতে পারবে এই অ্যাঙ্গেলটির দিকে লক্ষ্য করে যে এই আর্কটি সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। আর্কটি সেন্টারে 240 অ্যাঙ্গেল করেছে। তাহলে এই পি কিউ আর যদি আমি কিউকে ঠিক এই পার্টে রাখি, এখানে রাখি, তাহলে তুমি দেখো যদি আমি সেন্টারের সঙ্গে ও এবং আর পয়েন্টকে অ্যাড করে দিই, পি এবং আরকে যদি ও পয়েন্টের সঙ্গে আমি যোগ করে দিই, তাহলে এদের যে কোণটি তৈরি হচ্ছে সেন্টারে সেই কোণটির ভ্যালু কি 240 কখনোই না। তার মানে পি কিউ আর্ক সেন্টারে 240 অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, কারণ 240 গ্রেটার দ্যান 180, স্ট্রেট লাইনের থেকে বড় প্রবৃদ্ধ কোণ, তাই তো। তার মানে অবভিয়াসলি এই পার্টটি হবে 240। আমি বলবো হ্যাঁ একদম ঠিক। তার মানে অবভিয়াসলি কিউ পয়েন্টটি হবে কোথায় না মেজর পার্টের দিকে। তাহলে আমরা জানি যে একটি আর্কের দুটি পার্ট থাকে, একটি হচ্ছে মেজর পার্ট, এটা হচ্ছে মাইনর পার্ট। তারপরে মেজর সেগমেন্ট বা মাইনর সেগমেন্ট। তাহলে পি আরের এই পোর্শনটি হচ্ছে মাইনর সেগমেন্ট, এটি হচ্ছে মাইনর সেগমেন্ট বা মাইনর পার্ট, আর এই পার্টটি হচ্ছে মেজর পার্ট। তাহলে অ্যাঙ্গেলের ভ্যালু দিকে আমি বুঝবো যে কিউ পয়েন্টটি কোথায় আছে। তাহলে কিউ পয়েন্টটি কোথায় আছে, কোন পার্টে আছে না মেজর পার্টে আছে। তাহলে এখন দেখো যে পি ওয়ারের ভ্যালু কত হলো না 240 হয়ে গেল। তার মানে বুঝে গেলাম যে পি কিউ আর এই আর্কটি সেন্টারে 240 অ্যাঙ্গেল তৈরি করেছে। এবার কি বলা হলো পি কিউ ইজ এক্সটেন্ডেড টু এ। তাহলে পি কিউকে আগে অ্যাড করি, পি কিউকে অ্যাড করে দিলাম, আর কিউ আরকেও তোমার অ্যাড করে দাও, কিউ আরকেও অ্যাড করে দাও। এবার কি বলা হলো না পি কিউকে বাড়ানো হলো কত অবধি
না এ অবধি বাড়ানো হলো। নির্ণয় করতে হবে কি না এ কিউ আর এর ভ্যালু কত, অ্যাঙ্গেল এ কিউ আর এর ভ্যালু নির্ণয় করতে হবে। অ্যাঙ্গেল এ কিউ আর এর ভ্যালু তুমি নিমেষে করতে পারবে কি করে, দেখো পি ও আর, এই যে অ্যাঙ্গেলটি তৈরি হয়েছে পি ও আর, তাহলে দুটি পার্ট আছে, মেজর পার্টের দিকে 240 ডিগ্রি, তাহলে মেজর পার্টের দিকে 240 ডিগ্রি থাকলে মাইনর পার্টের দিকের ভ্যালু কত, তাহলে আমরা সবাই জানি যে একটা সার্কেল কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে যেখানে মেজর দিকের পার্ট 240 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, তাহলে মাইনর সেগমেন্টের দিকে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে না 360 মাইনাস 240, তাহলে এই অ্যাঙ্গেলটির ভ্যালু কত 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি, তার মানে হচ্ছে 120 ডিগ্রি। তুমি বলো দাদা একদম ঠিক, তাহলে এই অ্যাঙ্গেলটির ভ্যালু হয়ে গেল 120 ডিগ্রি। এবার এই মাইনর সেগমেন্টের উপরেই এই পি ও আর মানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলটি হচ্ছে অ্যাঙ্গেল অ্যাট সেন্টার। তাহলে অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স কোনটি না পি কিউ আর কোনটি, এই কোনটি। তাহলে এবার বলো যদি পি ও আর এর ভ্যালু 120 ডিগ্রি হয়, তাহলে পি কিউ আর এর ভ্যালু কত হবে না 60 ডিগ্রি হবে। আমরা সবাই জানি অ্যাঙ্গেল অ্যাট সেন্টার অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্সের ডাবল হয়, তাই তো। তাহলে অ্যাঙ্গেল অ্যাট সেন্টার যদি 120 হয়, অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স কত হবে 60 ডিগ্রি হবে। তাহলে এবার আমাকে বলো যে এ কিউ আর এই যে অ্যাঙ্গেলটি, এই অ্যাঙ্গেলটি কী অ্যাঙ্গেল না এক্সটেরিয়র অ্যাঙ্গেল কার না এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলের, তার মানে এর ভ্যালু কত হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, দ্যাট ইজ 120 ডিগ্রি। তার মানে এখান থেকে এটাও বোঝা গেল যে এই এ কিউ আর এর ভ্যালু পি ও আর এর মাইনর সেগমেন্টের যে অ্যাঙ্গেলটি তৈরি করেছে তার সঙ্গে সমান, তার মানে 120 ডিগ্রি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 13-এ বলা হয়েছে ইফ ট্রায়াঙ্গেল এবিসি এবং ট্রায়াঙ্গেল পিকিউআর আর সিমিলার, তাহলে দুটি ট্রায়াঙ্গেল বলা হয়েছে, ট্রায়াঙ্গেল এবিসি এবং ট্রায়াঙ্গেল পিকিউআর। এদের কী ধরনের ট্রায়াঙ্গেল বলা হয়েছে না সিমিলার ট্রায়াঙ্গেল বলা হয়েছে। আর সিমিলার ট্রায়াঙ্গেল কাদের বলে না সিমিলার ট্রায়াঙ্গেল হচ্ছে সেই দুই ট্রায়াঙ্গেল যাদের দেখতে একই রকম। আর সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টিস কী না সিমিলার ট্রায়াঙ্গেলের তিনটি কোণই কী হয় না সমান হয়। তার মানে এ কোণের সঙ্গে আমি পি কোণ সমান বলতে পারি, বি কোণের সঙ্গে আমি কিউ কোণ সমান বলতে পারি এবং সি কোণের সঙ্গে আমি আর কোণ সমান বলতে পারি। আর কি বলতে পারি, এটা করসপন্ডিং সাইডের রেশিও কী না সমান হবে, করসপন্ডিং সাইডের রেশিও সমান হবে। তার মানে আমি বলতে পারি না এবি এর সঙ্গে পি কিউ এর যা রেশিও, এসি এর সঙ্গে পি আর এর তাই রেশিও, আর বিসির সঙ্গে কিউ আর এর তাই রেশিও। এটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এই দুই ট্রায়াঙ্গেল কী ধরনের ট্রায়াঙ্গেল আর সিমিলার ট্রায়াঙ্গেল। বলা হয়েছে এবি এর লেন্থ হচ্ছে 8 সেন্টিমিটার, খুব ভালো কথা, এবি লেন্থ 8 সেন্টিমিটার বলা হয়েছে। পিকিউ ইজ ইকাল টু 12 সেন্টিমিটার, খুব ভালো, পিকিউ এর ভ্যালুও বলা হয়েছে 12 সেন্টিমিটার। আর কি বলা হয়েছে না কিউআর এর ভ্যালু বলা হয়েছে 18 সেন্টিমিটার, খুব ভালো কথা, কিউআর এর লেন্থও বলা হয়েছে 18 সেন্টিমিটার। আর এখানে পিকিউ পিকিউ এর লেন্থ 12 আর কী বলা হয়েছে আরপি 24, বাহ। তাহলে পিকিউআরের তিনটে সাইডের লেন্থই বলে দেওয়া হয়েছে, পিকিউআরের তিনটে সাইডের লেন্থই বলে দেওয়া হয়েছে। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাকে নির্ণয় করতে হবে কি না পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি ট্রায়াঙ্গেলের পেরিমিটার নির্ণয় করতে হবে। দেখো দুই রকমভাবে তোমরা প্রশ্নের সমাধান করতে পারো। ফার্স্ট যে প্রসেসটি দেখাচ্ছি সেটা লক্ষ্য করো। আমরা কি জানি না এবি এর সঙ্গে পিকিউ এর যা রেশিও, এসি এর সঙ্গে পিআর এর তাই রেশিও এবং বিসির সঙ্গে কিউআর এর তাই রেশিও। তার মানে কীরকমভাবে লিখবো না এবি বাই, আমি খুব ভালো করে বলছি, ভালো করে শুনবে এবং খুব ভালোভাবে মনে রাখবে, এবি বাই পিকিউ is equal to AC by PR is equal to BC by QR। তাহলে এই হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেলের ফার্স্ট অ্যাজাম্পশন, যেটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, অতি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। তার মানে এবির সঙ্গে পিকিউ এর রেশিও কত বলা হয়েছে 8:12। তার মানে কত বলতে পারি না আমি এখানে 4 দিয়ে কাটাকুটি করতে পারি, সে 4 দুগুণে 8, 4 3 12, তার মানে 2:3। তার মানে সিমিলারলি এসির সঙ্গে পিআরের রেশিও হবে 2:3, এসির সঙ্গে পিআরের রেশিও হবে 2:3। তার মানে 3-এর ভ্যালু যদি 24 হয়, মানে কত গুণ হয়েছে 8 গুণ হয়েছে, তাহলে তুমি বলবে এসির ভ্যালু কত হবে। তার মানে এখানে 2:3, এখানেও 2:3 হবে, তার মানে
যদি 3-এর ভ্যালু এখানে 24 থাকে, 8 গুণ হয়, তাহলে 2-এর ভ্যালু কত হবে? 8 গুণ হয়ে 16 হবে। তার মানে এসি এর অ্যাকচুয়াল লেন্থ কত হলো? 16 সেন্টিমিটার। সিমিলারলি বিসির সঙ্গে কিউআর এর রেশিও কত হবে? 2:3। তাহলে এখানে 2 লিখে দাও, এখানে 3 লিখে দাও। 3-এর ভ্যালু এখানে কত দেখতে পাচ্ছি? 18। তাহলে কত গুণ হয়েছে? 6 গুণ। তাহলে 2-এর ভ্যালু 6 গুণ হয়ে কত হবে বাবা এখানে? না 12। তার মানে আলটিমেট এবিসি এর 3টে সাইডের লেন্থ পেয়ে গেলাম 8, 12 এবং 16। তার মানে 8 আর 12 20, 20 আর 16 36। অপশন এ হয়ে যাবে আমার কারেক্ট আনসার। এবিসি ট্রায়াঙ্গেলের পেরিমিটার পেয়ে গেলাম কত? না 36। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি লাস্ট ক্লাসে তোমাদের বলেছিলাম যে যখন আমি দেখতে পাচ্ছি যে 3টে সাইডের রেশিও সমান, আর কি কি সমান হতে পারে? না যখনই আমি দেখব দুটি ট্রায়াঙ্গেল সিমিলার বলা হয়েছে, তাহলে এদের সাইডের রেশিও যা হবে তাই হবে এদের পেরিমিটারের রেশিও। তাই হবে এদের কি? না পেরিমিটারের রেশিও। বললো হ্যাঁ দা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে পি কিউ আর এর তো 3টে সাইড বলা হয়েছে, কি কি? না 12, 18 আর 24। আর 12, 18, 24 মিলে টোটাল কত পেরিমিটার দেয় পি কিউ আরের? না 12, 18, 30, 30, 20, 50, 4, 54। তার মানে 54 হচ্ছে পি কিউ আরের পেরিমিটার, পেরিমিটার অফ পি কিউ আর। তাহলে পেরিমিটার অফ এবিসি এবং পেরিমিটার অফ পিকিউআরের রেশিও কত হবে? না 2:3 হবে। এখানেও রেশিও কত হবে? 2:3 হবে। তাহলে 3-এর ভ্যালু 54 হয়েছে, কত গুণ হয়েছে? 18 গুণ হয়েছে। তার মানে 2-এর ভ্যালু আলটিমেট কত হবে? না 36। এখানেও 18 গুণ করতে হবে, কারণ রেশিও তো আমাকে 2:3 রাখতে হবে। তার মানে আলটিমেট এবিসি এর পেরিমিটার কত পেলাম? 36। ডাইরেক্ট আনসার। আমাকে 3টে সাইড আলাদা করে বের করার কোনো প্রয়োজন নেই। তাহলে বোঝা গেল আশা করি তোমাদের। আশা করি কোনো অসুবিধা থাকার কথাই নয়। আমরা উপস্থিত হয়েছি কোশ্চেন নাম্বার 14-এ। কোশ্চেন নাম্বার 14 একটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল অঙ্ক, এবং এই প্রশ্নটি তোমরা যদি সিজিএল প্রিলিমসেও দেখতে পাও, তো তোমরা এই সমাধানটি দেখার পরে প্রশ্নটির সমাধান তোমরা চুটকিতে এবং 10 সেকেন্ডে আনসার করবে। ঠিক আছে, কনসেপ্ট বোঝো, অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। কনসেপ্ট কি না, বলা হয়েছে একটি স্কোয়ার প্রথমে ড্র করা হলো, একটি চতুর্ভুজ ড্র করা হলো, ঠিক আছে, একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, এবং এই বর্গক্ষেত্র মানে কি? যার প্রত্যেকটি সাইড হচ্ছে লেন্থ সেম এবং প্রত্যেকটি কোণ হচ্ছে কি? সমকোণ, তাই তো, এক সমকোণ। এবার এই বর্গক্ষেত্রের যে কোনো অপোজিট দুটি সাইডের ওপর কি করা হলো? না একটি করে বৃত্ত অঙ্কন করা হলো। তাহলে দেখো এবিসিডি, আমি এখানে একটি বর্গক্ষেত্র বা স্কোয়ার দেখতে পাচ্ছি, যার প্রতিটি সাইডের লেন্থ আমি এ নিয়েছি। প্রতিটি সাইডের লেন্থ কত? এ ইউনিট করে নিয়েছি। আমি এর জায়গায় 2এও লিখতে পারি। 2এ লিখলে তোমাদের ক্যালকুলেশনটি অনেক ছোট হয়ে যাবে, তো বেটার 2এ লিখে দাও। তাহলে প্রত্যেকটি সাইড কত করে? না প্রত্যেকটি সাইডের লেন্থ হচ্ছে 2a ইউনিট। এবার কি করা হলো? না আমি কি করলাম? না এডি সাইডের ওপর এবং বিসি সাইডের ওপর দুটো বৃত্ত অঙ্কন করলাম। এমনভাবে অঙ্কন করলাম যাতে এডি সাইড এবং বিসি সাইড কি হয়ে যায়? না এই বৃত্তটির ব্যাস হয়ে যায়। এই বৃত্তটির কি হয়ে যায়? ব্যাস হয়ে যায়। সেটাই প্রশ্নে বলা হয়েছে, 2 ইকুয়াল সার্কেলস আর ড্রন অন এ স্কোয়ার ইন সাচ এ ওয়ে। দুটি সার্কেলই কিন্তু ইকুয়াল, যেহেতু এরা দুজনেই দুটি সাইডের লেন্থ সমান, তার মানে কি এদের দুজনকেই যদি আমি ব্যাস হিসাবে দুটি সার্কেল অঙ্কন করি, তাহলে অবভিয়াসলি দুটো সার্কেল ইকুয়াল সার্কেল হবে, মানে ইকুয়াল এরিয়ার সার্কেল হবে। এবার কী বলা হলো? না এমনভাবে করা হলো, ইন সাচ এ ওয়ে দ্যাট two equal circle are drawn on square in such a way that opposite side of the square forms the diameter of each circle. সেটাই তোমাদের বোঝালাম যে দুটি অপোজিট সাইডের ওপর এমনভাবে দুটি ইকুয়াল সার্কেল ড্র করা হলো যাতে এই সাইডগুলো হয়ে যায় ডায়ামিটার। তার মানে এই সার্কেল দুটি অবশ্যই একটি পয়েন্টে কী করবে? টাচ করবে, একটি পয়েন্টে টাচ করবে। এবং এটি এইভাবে দুটি বৃত্ত অঙ্কন করার পরে যে রিমেনিং পার্ট পড়ে রইল এই স্কোয়ারটির মধ্যে, তার এরিয়া বলা হয়েছে 42 সেন্টিমিটার স্কোয়ার। তার এরিয়া কত? 42 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে রিমেনিং পার্ট বলতে কোনটুকু পার্টকে বোঝানো হয়েছে? রিমেনিং পার্ট বলতে এই পার্টটুকুকে বোঝানো হয়েছে, খুব ভালো করে বুঝবে। রিমেনিং পার্ট বলতে আমাদের এই পার্টটাকে এবং এই পার্টটাকে বোঝানো হয়েছে, এবং এই পার্টটুকুর এরিয়া বলা হয়েছে 42 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে নির্ণয় করতে হবে যে সার্কেলটির ডায়ামিটারের লেন্থ কত। প্রত্যেকটি সার্কেল ইকুয়াল সার্কেল, তাহলে যে কোনো একটি সার্কেলের ডায়ামিটারের লেন্থ নির্ণয় করতে হবে। আর ডায়ামিটারের লেন্থ মানেই হচ্ছে কি? এই স্কোয়ারটির একটি সাইডের লেন্থ, যেটাকে আমি 2a দিয়ে ডিনোট করেছি। তার মানে আমাকে 2 এর ভ্যালু নির্ণয় করতে হবে, এটুকু আমি বুঝে গেলাম। এবার দেখো, যখনই আমি এবার কী করবো? দেখো এই পার্টগুলোকে তোমরা মুছে দাও, সার্কেলের এই বাকি পার্টগুলোকে দেখো, এগুলো কিন্তু ইউজলেস। তার মানে যখনই মুছে দিলাম, এর মানে আমি কী করলাম? না এর মানে আমি সার্কেল দুটোকে
অর্ধেক অর্ধেক করে নিলাম, সার্কেল দুটোকে কী করে নিলাম না অর্ধেক অর্ধেক করে নিলাম। তার মানে আলটিমেট দুটো সার্কেলই ছিল ইকুয়াল সার্কেল, এবং দুটো সার্কেলের আমি কি করেছি না সাইডকে ডায়ামিটার করে সার্কেল অঙ্কন করেছি, স্কোয়ারের সাইডকে ডায়ামিটার হিসাবে সার্কেলটি অঙ্কন করেছি। তাহলে এই অর্ধেক অর্ধেক পোর্শন অমিট করে দেওয়া মানে কি দুটো সার্কেলকে হাফ করে গেলাম, আর এই বাকি যে পোর্শনটুকু পড়ে আছে এই দুটো পোর্শন আসলে কি না দুটো সার্কেলের হাফ হাফ পার্ট, আর এদের অ্যাড করে দিলে একটি সার্কেল তৈরি হবে, তাই তো হ্যাঁ কি না? এবং যার এরিয়া কত হবে আমরা দেখেছি যে সার্কেলের ডায়ামিটার হচ্ছে 2a, তার মানে রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে a, তার মানে দুটি হাফ সার্কেলকে জুড়লে একটি গোটা সার্কেল হবে, এবং গোটা সার্কেলের এরিয়া কত হবে না পাই ইন্টু কি পাই ইন্টু এ স্কোয়ার, পাই ইন্টু এ স্কোয়ার। তাহলে এই পোর্শনটি এবং এই পোর্শনটি টোটাল এরিয়া পেয়ে গেলাম পাই এ স্কোয়ার। তাহলে রিমেনিং পোর্শনের এরিয়া বলা হয়েছে 42, রিমেনিং এরিয়া পোর্শনের এরিয়া কত 42 সেন্টিমিটার স্কোয়ার। টোটাল স্কোয়ারের এরিয়া কত, স্কোয়ারের এরিয়া আমি জানি যে বাহু স্কোয়ার বা সাইডের স্কোয়ার করলে এই স্কোয়ারটির এরিয়া পাবো। তাহলে এরিয়া অফ স্কোয়ার হচ্ছে 2 এর হোল স্কোয়ার, সাইডের হোল স্কোয়ার। আর এই 2 এর হোল স্কোয়ার থেকে যদি আমি এই দুটো হাফ সার্কেল মানে একটি সার্কেলের এরিয়া বাদ দিয়ে দিই, একটি সার্কেলের এরিয়া বাদ দিয়ে দিই, তাহলেই পড়ে থাকবে এই রিমেনিং পার্টের এরিয়া। তার মানে এই দুটি পুরো স্কোয়ার থেকে দুটি হাফ সার্কেলের এরিয়া বাদ দিলে পড়ে থাকবে কত না 42। তাহলে আলটিমেট দেখো 4 স্কোয়ার এখানে পাচ্ছি, এখানে পাই স্কোয়ার, আর পাইয়ের ভ্যালু বসিয়ে দাও 22-এর সাথে। তার মানে আলটিমেট এ স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে 4 মাইনাস পাই বা 4 মাইনাস 22/7 ইজিক্যাল টু 42। তাহলে 4 মাইনাস 42/7 করলে কত হবে, 4 সাথে 28 মাইনাস 22 মানে 6-এর সাথে। তাহলে 4 মাইনাস 22-এর সাথে করলে আমি কত পাবো না 6-এর সাথে পেয়ে যাবো। তাহলে এ স্কোয়ার ইন্টু 6-এর সাথে ইজিক্যাল টু 42, দেখো 6 আর 42 ক্যান্সেল হয়ে পড়ে রইল 7। তাহলে এ স্কোয়ার ইজিক্যাল টু 49, এ স্কোয়ার ইজিক্যাল টু 49, তাহলে এ এর ভ্যালু কত হলো 7। তাহলে সার্কেলের রেডিয়াস কত পেয়ে গেলাম 7 সেন্টিমিটার। তাহলে সার্কেলের রেডিয়াস যদি 7 সেন্টিমিটার আমরা নির্ণয় করতে হবে কি ডায়ামিটার, খুব ভালো করে লক্ষ্য রাখবে। তাহলে ডায়ামিটার হয়ে যাবে কত 14 সেন্টিমিটার, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। কোশ্চেন নম্বর 15-এ বলা হয়েছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ টু সার্কেলস অফ রেডি 4 সেন্টিমিটার অ্যান্ড 2 সেন্টিমিটার ইজ 10 সেন্টিমিটার। খুব ভালো কথা। তাহলে এখানে কী কী ইনফরমেশন অ্যাভেলেবেল আছে, দুটি সার্কেলের সেন্টারের মধ্যে ডিস্টেন্স দেওয়া হয়েছে। তাহলে ডিস্টেন্স কত দেওয়া হয়েছে, ডিস্টেন্স দেওয়া হয়েছে 10 সেন্টিমিটার, তাই তো ডিস্টেন্স বলা হয়েছে 10 সেন্টিমিটার। প্রথম সার্কেলটির রেডিয়াস মানে R1-এর ভ্যালু দেওয়া হয়েছে 2 সেন্টিমিটার, এবং R2 এর ভ্যালু দেওয়া হয়েছে কত না 10 সেন্টিমিটার। নির্ণয় করতে হবে কি R1-এর ভ্যালু দেওয়া আছে 4 সেন্টিমিটার, R1-এর ভ্যালু দেওয়া হয়েছে 4 সেন্টিমিটার, এবং R2 এর ভ্যালু দেওয়া আছে 2 সেন্টিমিটার। নির্ণয় করতে হবে ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের লেন্থ। আর ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের গল্প আমি তোমাদের খুব ভালো করে বুঝিয়েছি, ডাইরেক্ট ফর্মুলা। ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের ডাইরেক্ট ফর্মুলা কি, ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের লেন্থ নির্ণয় করার ডাইরেক্ট ফর্মুলা কি না দুটি সার্কেলের সেন্টারের মধ্যে যে ডিস্টেন্স তার হোল স্কোয়ার মানে 10 এর হোল স্কোয়ার মাইনাস সার্কেল দ্বয়ের রেডিয়াসের সামের হোল স্কোয়ার। তাহলে রেডিয়াস কত R1 আর R2 দেওয়া হয়েছে 4 আর 2, তাহলে R1 প্লাস R2 করলে কত হবে 4 প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার মাইনাস কত হলো 6 স্কোয়ার। আর আমরা সবাই জানি যে 6, 8 আর 10 মিলে তৈরি হয় একটি ট্রিপলেট, যেখানে 6 আর 10 আমি দেখতে পাচ্ছি। তাহলে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার অলওয়েজ কী হবে 8 স্কোয়ার। তাহলে ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের লেন্থ হয়ে যাবে 8 সেন্টিমিটার, অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16 আরও একটি মজাদার অঙ্ক, এবং এই প্রশ্নটি তোমরা যে কোনো এক্সামে দেখতে পাবে। কনসেন্ট্রিক সার্কেলের কনসেপ্ট। কনসেন্ট্রিক সার্কেল মানে কি, যখন দুটি সার্কেল সেন্টার একই হয়ে যায়, যখন দুটো সার্কেলের সেন্টার একই হয়ে যায়। প্রশ্নটি দেখেই তুমি আনসার বলতে পারবে, প্রশ্নটি দেখেই তুমি আনসার বলতে পারবে। দেখো 15 আর 17 আছে দুটি সার্কেলের রেডিয়াস, দুটো সার্কেলের রেডিয়াস কি 15 আর 17। আমার নির্ণয় করতে হবে কি না হোয়াট ইজ দ্য ট্যানজেন্ট টু দ্য স্মলার সার্কেল। নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কর্ড, একটি জ্যায়ের দৈর্ঘ্য, যেটা কি না বড় সার্কেলের জ্যা, আর স্মলার মানে ছোটো সার্কেলের সেটা হচ্ছে ট্যানজেন্ট, সেটা ছোটো সার্কেলের কি ট্যানজেন্ট। তাহলে এরকম একটি জ্যা যেটি কি না এরকম একটি স্ট্রেট লাইন বলতে পারো, যেটা বড় সার্কেলের কি হবে জ্যা হবে বা কর্ড হবে, কিন্তু বড় সার্কেলের ছোটো সার্কেলের সেটি কী হয়ে যাবে না ট্যানজেন্ট হবে বা স্পর্শক হবে। তাহলে আমি দেখেই বলবো তার আনসার এখানে আনসার হবে 16 সেন্টিমিটার। কী করে বললেন স্যার? দেখো
তাহলে কনসেন্ট্রিক সার্কেলের মানে হচ্ছে যখন দুটো সার্কেলের সেন্টার হচ্ছে একই, যখন দুটো সার্কেলের সেন্টার কি একই। তাহলে এই হচ্ছে দুটো সার্কেল যাদের সেন্টার আমি বললাম ও। ঠিক আছে, বড় সার্কেলের রেডিয়াস বলা হয়েছে কত? বড় সার্কেলের রেডিয়াস বলা হয়েছে 17 সেন্টিমিটার। তাহলে এই ধরো 17 সেন্টিমিটার। এবং ছোট সার্কেলের রেডিয়াস বলা হয়েছে 15 সেন্টিমিটার। এবার বলা হচ্ছে এমন একটি কর্ড অঙ্কন করো, এমন একটি স্ট্রেট লাইন অঙ্কন করো যে বড় সার্কেলের কি কর্ড, বড় সার্কেলের কর্ড বা জ্যা, কিন্তু ছোট সার্কেলের সে কি ট্যানজেন্ট। তাহলে সেটাই হচ্ছে এই স্ট্রেট লাইন যে বড় সার্কেলের জন্য কি কর্ড আর ছোট সার্কেলের জন্য কি ট্যানজেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এবার আমাকে এখানে যেটা করতে হবে সেটি হচ্ছে, আমরা সবাই জানি যে ট্যানজেন্টের সঙ্গে যদি আমি ট্যানজেন্ট যে পয়েন্টে স্পর্শ করবে সার্কেলকে, তাহলে ধরলাম এই ট্যানজেন্টটি ছোট সার্কেলকে একটি পয়েন্টে টাচ করেছে, সেটি হচ্ছে পি পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই পি পয়েন্টে যদি আমি পি পয়েন্টের সঙ্গে যদি এই দুটি সার্কেলের সেন্টারকে অ্যাড করে দিই, তাহলে ওপি যে স্ট্রেট লাইনটি হবে সেটা এই কর্ড বা ট্যানজেন্টের ওপর কী হবে না লম্ব হবে। কী হবে না লম্ব হবে, কারণ ওপি কি, ওপি হচ্ছে ছোট সার্কেলের ব্যাসার্ধ যার লেন্থ কত 15 সেন্টিমিটার, তাই তো। তাহলে সবসময় ব্যাসার্ধ ট্যানজেন্টের সঙ্গে 15 ডিগ্রি, সবসময় ব্যাসার্ধ ট্যানজেন্টের সঙ্গে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে আমি পেয়ে গেলাম কি ওপির লেন্থ হচ্ছে 15। এবার যদি আমি এই কর্ডটির নাম এ আর বি দিয়ে দিই আর ও এ যদি অ্যাড করে দিই, তাহলে তুমি বলবে দাদা এই ও এ হয়ে গেল বড় সার্কেলের ব্যাসার্ধ যার লেন্থ বলা হয়েছে 17 সেন্টিমিটার, এবার ও এ পি হয়ে গেল একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার ও এ হচ্ছে অতিভুজ, ওপি হচ্ছে লম্ব আর বেস হচ্ছে এপি। আর আমরা সবাই জানি 8, 15, 17 হয়ে যায় একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটে সাইড, কারণ এটা কি তৈরি করে ট্রিপলেট তৈরি করে। তাহলে অবভিয়াসলি এপির লেন্থ কী হবে 8, আর 8 আর 8 যোগ করে কী হবে 16। আমার নির্ণয় করতে হবে এবির লেন্থ। সবসময় মনে রাখবো যে যখনই আমরা সার্কেলের মধ্যে একটি কর্ড অঙ্কন করব, একটি কর্ড বা কী অঙ্কন করব, কর্ড বা জ্যা অঙ্কন করব, এবং সেন্টার থেকে এই জ্যায়ের ওপর পারপেন্ডিকুলার অঙ্কন করব, সেই পারপেন্ডিকুলার সবসময় জ্যাকে কী করবে দ্বিধা বিভক্ত করবে বা সমান 2 ভাগে ভাগ করবে। তার মানে অবভিয়াসলি এপি ইজিক্যাল টু পিবি হবে। এপির লেন্থ যদি 8 হয় তো পিবির লেন্থও হবে 8, তাহলে পুরো এবির লেন্থ কত হবে 16 সেন্টিমিটার। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 17-এ বলা হয়েছে এবিসি এবং কিউআরপি দুটি সিমিলার ট্রায়াঙ্গেল। আচ্ছা, এখানে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, দেখো নামগুলো ভালো করে দেখবে কোন কোন নাম দেওয়া হয়েছে ট্রায়াঙ্গেলের নাম, এবিসি ট্রায়াঙ্গেল আর কিউআরপি ট্রায়াঙ্গেল। এবং তারপরের লাইনে বলা হলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি এবং এরিয়া অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর এর রেশিও হচ্ছে 9:4। তাহলে এখানে কিন্তু ট্রায়াঙ্গেল পি কিউ আর বলা হয়েছে, কিন্তু আমি এর দিকে লক্ষ্য দেবো না, আমায় দেখবো যে কোন কোন ট্রায়াঙ্গেলকে সিমিলার বলেছে সেখানে নাম কি বলা হয়েছে। নাম কিন্তু খুব ম্যাটার করে। কেন ম্যাটার করে দেখো, এই হচ্ছে আমার এবিসি ট্রায়াঙ্গেল এবং এর সঙ্গে সিমিলার কে না, এর সঙ্গে সিমিলার হচ্ছে আমার কিউআরপি ট্রায়াঙ্গেল, কিউআরপি নট পি কিউআর, কিউআরপি ট্রায়াঙ্গেল। তাহলে যখনই এদের দুজনকে সিমিলার বলে দিল, তার মানে আমি এখান থেকে অ্যাজিউম করে নিলাম যে এবির সঙ্গে কিউআরের যা রেশিও, এবির সঙ্গে কিউআরের যা রেশিও, সেম রেশিও বিয়ার করছে কারা না বিসির সঙ্গে পিআর বা আরপি, পিআর বা আরপি, এবং এসির সঙ্গে সেম রেশিও কার না কিউপি, এসির সঙ্গে সেম রেশিও কার কিউব। এরা সবাই হচ্ছে ইকুয়াল, এই প্রত্যেকটা রেশিও হচ্ছে ইকুয়াল। সিমিলার ট্রায়াঙ্গেলের থিওরেম থেকে আমি বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে বলা হয়েছে দুটি ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও 9:4। তাহলে এদের এরিয়ার রেশিও যদি 9:4 হয়, তাহলে আমরা বলতে পারি এদের সাইডের রেশিও হবে 3:2। তার মানে এই প্রত্যেকটা সাইডের রেশিও কত হবে 3:2, প্রত্যেকটা সাইডের রেশিও কত হবে 3:2। এবার দেখো কী বলা হয়েছে না এবি ইজ ইকাল টু 18 সেন্টিমিটার, এবি এর লেন্থ বলা হয়েছে 18 সেন্টিমিটার। ওকে, বিসি 15 সেন্টিমিটার, খুব ভালো কথা। এবার কি বলা হলো না নির্ণয় করতে হবে পি আর এর লেন্থ কত,
পি আর এর লেন্থ, মানে এখানে পি আর এর লেন্থ আমার নির্ণয় করতে হবে। তাহলে আমি দেখেছি কি না বিসির সঙ্গে পি আর বা আরপি এর রেশিও কত 3:2, বিসির সঙ্গে পি আর বা আরপি এর রেশিও কত 3:2। খুব ভালো করে দেখো, এখানেই কিন্তু আমার অঙ্ক শেষ। দেখো বিসির সঙ্গে পিআরের রেশিও কত 3:2, তাহলে যেখানে বিসির লেন্থ বলা হয়েছে কত 15, তার মানে 3-এর ভ্যালু কত দেওয়া আছে 15, 3কে কত গুণ করলে 15 হয়, 5 গুণ করলে। তাহলে এখানে বিসির সঙ্গে আরপি রেশিও কত ছিল 2, 3:2, তাহলে আরপির পার কত ছিল 2, তাহলে 2-এর সঙ্গে কত গুণ করবো, 3-এর সঙ্গে 5 গুণ করে 15 হয়েছে, তাহলে 2-এর সঙ্গে 5 গুণ করবো, তাহলে করলে কত হবে 10, তার মানে পিআরের লেন্থ কত হবে 10 সেন্টিমিটার হয়ে যাবে। অপশান 3 কারেক্ট আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা থাকার কথাই নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 18, লেট সি বি এ সার্কেল উইথ সেন্টার ও অ্যান্ড পি বি অ্যান এক্সটার্নাল পয়েন্ট টু সি। খুব ভালো কথা, তাহলে একটি আমি সার্কেল আগে ড্র করে নিই। এই হচ্ছে তোমার সার্কেল, যার সেন্টার হচ্ছে ও অ্যান্ড পি বি অ্যান এক্সটার্নাল পয়েন্ট টু সি। তাহলে পি হচ্ছে একটা এক্সটার্নাল পয়েন্ট, খুব ভালো কথা, পি হচ্ছে একটা এক্সটার্নাল পয়েন্ট, আমি পি ধরে নিলাম। এবার কী হলো, লেট পি কিউ অ্যান্ড পি আর বি দ্য ট্যানজেন্ট টু সি। আচ্ছা, তাহলে পি কিউ একটি ট্যানজেন্ট এবং হচ্ছে পি আর, তাহলে পি কিউ একটি আমার ট্যানজেন্ট ড্র করা হলো এবং পি আর একটি ট্যানজেন্ট ড্র করা হলো সার্কেলের ওপর, ঠিক আছে। আচ্ছা, ট্যানজেন্ট টু সি, সি হচ্ছে কে না, সি হচ্ছে সার্কেল, সি কিন্তু আলাদা কিছু নয়, ঠিক আছে। সাচ দ্যাট কিউ অ্যান্ড আর বি দ্য পয়েন্টস অফ ট্যানজেন্সি, তার মানে এই লাইনটার মানে হচ্ছে সাচ দ্যাট কিউ অ্যান্ড আর বি দ্য পয়েন্ট অফ ট্যানজেন্সি, এর মানে হচ্ছে যে কিউ আর আর হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্টে এই ট্যানজেন্টগুলো সার্কেলকে টাচ করেছে, ঠিক আছে। বলা হলো না আর ও কিউ ইজ ইকাল টু 110, আর ও কিউ, তার মানে আর ও কিউ মানে হচ্ছে কি না ও এর সঙ্গে আমি কিউ যোগ করে দেবো আর ও এর সঙ্গে আর কেও যোগ করে দেবো, তাহলে এই যে কোণটি তৈরি হলো আর ও কিউ, এর ভ্যালু বলা হয়েছে কত না 110 ডিগ্রি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নির্ণয় করতে হবে আর পি কিউয়ের ভ্যালু, আর পি কিউ মানে এই কোণটির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, এই কোণটির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। চোখ বন্ধ করে তুমি কত বলবে, এই কোণটির ভ্যালু হবে দাদা 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, তার মানে 70 ডিগ্রি। এবার বলবো কেন হলো জানাটা কিন্তু খুব দরকার যে কোনো প্রশ্নের ক্ষেত্রে। আমরা কি জানি না সেন্টারের সঙ্গে যখন আমি এই কিউ এবং আর পয়েন্টকে অ্যাড করেছি তখনই আমার মনে চলে এসছে যে ও কিউপি এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। কারণ কি, কারণ হচ্ছে যে পয়েন্টে ট্যানজেন্ট টাচ করে সেই পয়েন্টের সঙ্গে যখনই আমি সেন্টারকে অ্যাড করে দিই তাহলে যে স্ট্রেট লাইনটি পাই সেই স্ট্রেট লাইনটি আলটিমেট কী হয় না রেডিয়াস হয়, আর রেডিয়াস সবসময় ট্যানজেনশিয়াল পয়েন্টে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তাই তো। তাই জন্যই হয়েছে কি না ও কিউপি 90 ডিগ্রি, সিমিলারলি ও আর পিও 90 ডিগ্রি ফর সেম রিজন, কারণ ও আরও হচ্ছে ব্যাসার্ধ এবং ব্যাসার্ধ সবসময় ট্যানজেন্টের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এই যে চতুর্ভুজটি তৈরি হলো ও কিউ পি আর, যার অপোজিট দুই কোণের যোগফল কত 180, দেখো 90 90 180, তার মানে বাকি দুটি কোণের যোগফল 180 হবে, তার মানে আলটিমেট 110 দিয়েছে আর ও কিউ এর ভ্যালু বা কিউ ও আর এর ভ্যালু, তার মানে অপোজিট কোণ পি এর ভ্যালু কত হবে না 180 মাইনাস 110, দ্যাট ইজ 70 ডিগ্রি। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 19-এ। কোশ্চেন নাম্বার 19 একটি অসাধারণ প্রশ্ন, প্রশ্নের মধ্যে কিচ্ছু নেই, কিন্তু একটি এমন স্টেটমেন্ট বলা হয়েছে যে স্টেটমেন্টটি তোমাকে পরীক্ষা হলে খুবই ভাবতে বাধ্য করবে। যেমন দেখো, প্রশ্নে বলা হয়েছে দুটি সার্কেল দেওয়া হয়েছে, সার্কেল দ্বয়ের ডায়ামিটার বলা হয়েছে 16 সেন্টিমিটার এবং কি না 20 সেন্টিমিটার। তাহলে সার্কেল দ্বয়ের ডায়ামিটার যদি 16 সেন্টিমিটার 20 সেন্টিমিটার, রেডিয়াস কত হবে? প্রথম সার্কেলের রেডিয়াস বলবো 8 এবং অপর সার্কেলের রেডিয়াস বলবো 10। এবার দেখো সার্কেল দুটির সেন্টারের মধ্যে ডিস্টেন্স বলা হয়েছে 13 সেন্টিমিটার। তাহলে দুটি সার্কেল আমি আগে ড্র করে নিই। প্রথম সার্কেলটির রেডিয়াস বলা হয়েছে কত না 8 সেন্টিমিটার, পরবর্তী সার্কেলটির রেডিয়াস কত বলা হয়েছে? পরবর্তী সার্কেলের রেডিয়াস বলা হয়েছে 10 সেন্টিমিটার। এবার কি করা হলো না এই দুই সার্কেলের সেন্টারকে অ্যাড করে দেওয়া হলো, যোগ করে দেওয়া হলো।
তাহলে এই দুই সার্কেলের সেন্টারের মধ্যে ডিস্টেন্স বলা হলো কত 13 সেন্টিমিটার। এবার বলো তো যে এই দুই সার্কেলের কমন ট্যানজেন্ট কত রকমের কমন ট্যানজেন্ট ড্র করা যায়। তাহলে আমি তোমাদের বলেছি যে দুই রকমের কমন ট্যানজেন্ট ড্র করা যায়, একটি হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, একটি হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। আমি এখন যে ট্যানজেন্টটা ড্র করলাম, ধরো এটার নাম দিলাম এবি, এই ট্যানজেন্টটির নাম হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট ডিসিটি। আরেকটি কমন ট্যানজেন্ট ড্র করা যায় যেটাকে বলবো আমরা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। তাহলে এই ট্যানজেন্টটির নাম ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট কেন দেওয়া হয়েছে? এই ট্যানজেন্টটির নাম ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট কেন দেওয়া হয়েছে? কারণ এ কী করে, না এই যে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট এর নাম হলো ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। এ কী করে না, দেখো এদের সেন্টার দ্বয়কে যোগ করেছে যে স্ট্রেট লাইন তাকে ইন্টারসেক্ট করেছে। তাই যে কমন ট্যানজেন্ট সার্কেল দ্বয়ের সেন্টারকে অ্যাডজয়েন করেছে যে স্ট্রেট লাইন তাকে ইন্টারসেক্ট করে তাকেই বলা হয় ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। এবং সেই ডেফিনিশনটি এখানে তুলে দিয়েছে। দেখো প্রশ্ন ভালো করে দেখো, হোয়াট ইজ দ্য লেন্থ ইন সেন্টিমিটার অফ এ কমন ট্যানজেন্ট, বলা নেই কীরকম কমন ট্যানজেন্ট, ডাইরেক্ট না ট্রান্সভার্স। হোয়াট ইজ দ্য লেন্থ অফ এ কমন ট্যানজেন্ট অফ দিস সার্কেলস দ্যাট ডাস নট ইন্টারসেক্ট দ্য লাইন জয়নিং দ্য সেন্টার্স। তাহলে যেটা ইন্টারসেক্ট করেনি, দ্যাট ডাস নট ইন্টারসেক্ট দ্য লাইন জয়নিং দ্য সেন্টার, তাহলে যে যে কমন ট্যানজেন্ট এদের সেন্টারকে যে স্ট্রেট লাইন জয়েন করেছে তাকে ইন্টারসেক্ট করেনি তার লেন্থ নির্ণয় করতে হবে। তাহলে এবার তোমরা আমাকে বলো যে এখানে যে কমন ট্যানজেন্টটির কথা বলা হয়েছে সে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট না ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট? তাহলে অবভিয়াসলি ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। কারণ কি, ডাইরেক্ট কমন ট্যানজেন্টটি হচ্ছে সেই ট্যানজেন্ট যে এদের সেন্টারকে জয়েন করেছে যে স্ট্রেট লাইন তাকে ইন্টারসেক্ট করে না। তাহলে ডাইরেক্ট কমন ট্যানজেন্টটির লেন্থ আমার নির্ণয় করতে হবে। তাহলে আমি খুব ভালো করে জানি লেন্থ নির্ণয় করার ফর্মুলা কি, না এদের সেন্টার দ্বয়ের মধ্যে ডিস্টেন্সের হোল স্কোয়ার, ডিস্টেন্স কত বলা হয়েছে 13 সেন্টিমিটার, তাহলে 13 হোল স্কোয়ার, 13 স্কোয়ার মাইনাস কি না মাইনাস এদের রেডিয়াসের ডিফারেন্সের হোল স্কোয়ার। রেডিয়াসের ডিফারেন্স কত হবে 10 - 8, তার মানে হচ্ছে 2, তার মানে 2 স্কোয়ার। আর 13 স্কোয়ার মানে আমি জানি কত 169 - 4, তার মানে 165 হয়ে যাবে, √165 হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে এখানে 4টি অপশান দেওয়া ছিল, 4টে অপশান আমি কোনোভাবে এখানে অমিট হয়ে গেছে, দেওয়া হয়নি। তুমি জেনে রাখো ডাইরেক্ট আমার আনসার কী হবে √165। এখানে 4টি অপশান এরকম ছিল √165, √166, √167, √168। তো √165 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। চলে যাই নেক্সট প্রশ্নে। বলা হলো এল অ্যান্ড এম আর দ্য মিড পয়েন্টস অফ সাইড এ বি অ্যান্ড এসি অফ ট্রায়াঙ্গেল এবিসি। খুব ভালো কথা, একটি ট্রায়াঙ্গেল দিয়ে দেওয়া হলো এবং এই ট্রায়াঙ্গেলটির নাম দিয়ে দেওয়া হলো এবিসি এবং এবি এবং এসি সাইডের মিড পয়েন্ট দিয়ে দেওয়া হলো এল অ্যান্ড এম। এবির মিড পয়েন্ট হচ্ছে এল, এসির মিড পয়েন্ট হচ্ছে এম এবং এল আর এমকে যোগ করে দেওয়া হলো। তাহলে আমরা সবসময় জানি মিড পয়েন্ট থিওরেম বলে একটি থিওরেম আমাদের ছোটোবেলায় পড়তে হয়েছিল। মিড পয়েন্ট থিওরেম কি বলে না, যখন একটি ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো দুটি সাইডের মিড পয়েন্টের সংযোজক সরলরেখা আঁকা হয়, সেই সরলরেখা সবসময় কি হয় থার্ড সাইডের সঙ্গে প্যারালাল হয়। তার মানে এল এম এবং বিসি সবসময় কী হবে প্যারালাল হবে। তাহলে মানে এল এম এবং বিসি সবসময় কী হবে প্যারালাল হবে। ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে ইফ এল এম প্যারালাল বিসি, এখানে ইফের কোনো প্রশ্নই নেই, এল এম সবসময় বিসির সঙ্গে প্যারালাল হবেই। তো নির্ণয় করতে হবে এল এমের লেন্থ। আর কি বলা ছিল মিড পয়েন্ট থিওরেমে, না মিড পয়েন্ট থিওরেমের ফার্স্ট কনসেপ্ট ছিল এটি যে এল এম প্যারালাল বিসি হবে। সেকেন্ড ছিল এল এমের লেন্থ হবে বিসির লেন্থের অর্ধেক, তার মানে কি এল এম ইজিক্যাল টু হাফ বিসি। বলা আছে বিসির লেন্থ হচ্ছে 18 সেন্টিমিটার, তার মানে এল এমের লেন্থ হবে কত 9 সেন্টিমিটার। হাফ অফ বিসি মানে হাফ ইন্টু 18, দ্যাট ইজ 9 সেন্টিমিটার। কনসেপ্ট জানা থাকলে প্রশ্নের আনসার করতে 1 সেকেন্ড সময় লাগবে। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন।
The triangle has side 3 centimeter, 4 centimeter, 5 centimeter. What is the length of the perpendicular from the opposite vertex to the side whose length is 5 centimeter? খুব ভালো কথা, 3 4 5 হচ্ছে একটি ট্রায়াঙ্গেলের তিনটে সাইড, আর আমরা সবাই জানি যে 3 4 5 দিয়ে একটি কী ধরনের ট্রায়াঙ্গেল হয়? একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। তাহলে বলা হয়েছে যে একটি ট্রায়াঙ্গেল তার তিনটে সাইডের লেন্থ বলে দিলাম 3 4 5, যেখানে 5 সবসময় হাইপোটেনিউস হবে বা গ্রেটেস্ট সাইডের লেন্থ হবে। এবার কি বলা হলো? হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য অপোজিট ভার্টেক্স টু দ্য সাইড হুজ লেন্থ ইজ 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার যে সাইডটির লেন্থ আমি দেখতে পাচ্ছি এর অপোজিট ভার্টেক্স, তার মানে এই পয়েন্টে আমি নাম দিয়ে দিলাম, এটি হচ্ছে এ এবং এটি হচ্ছে বি এবং এটি হচ্ছে সি, তার মানে অপোজিট ভার্টেক্স মানে হচ্ছে এ। তাহলে এ পয়েন্ট থেকে এই বিসির ওপর যে পারপেন্ডিকুলার ড্র করব তার লেন্থ নির্ণয় করতে হবে, তার লেন্থ আমাকে নির্ণয় করতে হবে। ধরলাম এর লেন্থ হচ্ছে এইচ। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটি একটি ট্রায়াঙ্গেল, আর ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে এই কনসেপ্টের ওপর বেস করে এই প্রশ্নটির সমাধান আমি করব, ঠিক আছে? প্রশ্নটির সমাধান করতে আমার 2 সেকেন্ড লাগবে। দেখো, যখন আমি বিসিকে আমি বেস ধরে নেবো, আমি ধরলাম বিসি হচ্ছে বেস, তাহলে এর ওপর পারপেন্ডিকুলার টানা হয়েছে কি? এইচ, তাই তো? তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে আমি ট্রায়াঙ্গেলটির এরিয়া পাবো। ট্রায়াঙ্গেলটির এরিয়া কী হবে? না হাফ ইন্টু ভূমি কী ধরেছি? বিসি। বিসি মানে হচ্ছে অতিভুজ, লেন্থ হচ্ছে 5, আর উচ্চতার লেন্থ কত? এইচ। ধরে নিলাম পারপেন্ডিকুলার লেন্থ হচ্ছে এইচ। এবার দেখো, এই ট্রায়াঙ্গেলটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এর এরিয়া আমি এখান থেকেও পেতে পারি। যখন আমি বেস আমি এসিকে ধরবো তখন উচ্চতা কী হবে? না এবি, তার মানে হাফ ইন্টু এবি ইন্টু মানে 3 ইন্টু 4, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 4 ইন্টু 3ও তুমি লিখতে পারো, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? তুমি যে আগে ভূমি আগে উচ্চতা পরে উচ্চতা লেখো, তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 3, তাহলে হাফ আর হাফ হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই হাফ লেখার কোনো প্রয়োজন নেই। পরবর্তীকালে যখন তোমরা এই এরকম প্রশ্নের সমাধান করবে তখন এই হাফ লেখার কোনো প্রয়োজন নেই। এইচ ইন্টু 5 ডাইরেক্ট, এইচ ইন্টু 5 ইজ ইকাল টু 3 ইন্টু 4, তাই তো? এইচ ইন্টু 5 ইজ ইকাল টু 3 ইন্টু 4, তার মানে এইচের লেন্থ হবে 3 ইন্টু 4 12/5, 12/5, আর 12/5 করলে কত হবে? 2.4, দ্যাট ইজ অপশান 4 ইজ দ্য কারেক্ট আনসার। চলে যাই নেক্সট প্রশ্নে বলা হয়েছে ইন ট্রায়াঙ্গেল ই এফ জি এক্স ওয়াই প্যারালাল এফ জি। দারুণ একটি প্রশ্নের মধ্যে খালি কনসেপ্ট লুকিয়েছে, আর কিছু নেই। ই এফ জি একটি ট্রায়াঙ্গেল, ই এফ জি, আর কি বলা হলো? এক্স ওয়াই প্যারালাল এফ জি। আচ্ছা, তাহলে এফ জির সঙ্গে প্যারালাল করে একটি লাইন ড্র করা হলো, সেটি হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা, এই হচ্ছে এক্স ওয়াই, এই হচ্ছে এক্স ওয়াই। আর কি বলা হলো? না এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল এক্স এফ জি ওয়াই 44 মিটার স্কোয়ার। তাহলে দেখো এখানে একটি কোয়াড্রিলেটারাল তৈরি হয়েছে, এই যে কোয়াড্রিলেটার যেটা আমি সিলেক্ট করছি, এই কোয়াড্রিলেটারালটার এরিয়া বলা হয়েছে 44 মিটার স্কোয়ার। খুব ভালো কথা। আর কি বলা হয়েছে? ইএক্স ইজ টু এক্স এফ ইজ ইকাল টু 2x/3, ইএক্স ইজ টু এক্স এফ ইজ ইকাল টু 2:3, ইজ ইকাল টু 2:3। তাহলে এবার তোমরা আমাকে বলো, আমাকে নির্ণয় করতে হবে এরিয়া অফ ই এক্স ওয়াই, এরিয়া অফ ই এক্স ওয়াই, তার মানে এই ট্রায়াঙ্গেলটি এরিয়া নির্ণয় করতে হবে। তাহলে আমি তোমাদের প্রথম ক্লাসেই বলেছিলাম, সরি গাইস, কি বলেছিলাম? না যখনই একটি ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো একটি সাইডের প্যারালাল করে একটি স্ট্রেট লাইন ড্র করা হবে তখন কি হবে? না ট্রায়াঙ্গেলটি দুটো ট্রায়াঙ্গেলে ভাগ হয়ে যাবে এবং সেখানে দুটো সিমিলার ট্রায়াঙ্গেল তৈরি হবে। তার মানে আমি বলে দেবো যে ট্রায়াঙ্গেল ই এক্স ওয়াই, দেখো ই এক্স ওয়াই একটি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এই ই এক্স ওয়াই ট্রায়াঙ্গেলটি কার সঙ্গে সিমিলার হবে? না ই এফ জি ট্রায়াঙ্গেলের সঙ্গে সিমিলার হবে, ই এফ জি ট্রায়াঙ্গেলের সঙ্গে সিমিলার হবে। আর যখনই সিমিলার ট্রায়াঙ্গেল দেখতে পেলাম তখনই বলবো কি এদের করসপন্ডিং সাইডের রেশিও সমান হবে। তাহলে করসপন্ডিং সাইডে আমি কী দেখতে পাচ্ছি? ই এক্স ওয়াই এর ই এক্স, তার সঙ্গে ই এফ জি এর কোন সাইড নেবো? তখন তার সঙ্গে আমি ই এফ জি এর ই এফ সাইড নেবো। তাহলে যার মধ্যে ই এক্সের ভ্যালু 2 বলা হয়েছে, এক্স এফের ভ্যালু 3 বলা হয়েছে, তাহলে ই এফের ভ্যালু কত হবে? না 5। আশা করি তোমরা বুঝে গেছো, বলবে হ্যাঁ একদম ঠিক। তার মানে ই এক্স ইজ টু ই এফ হয়ে গেল কত? না 2:5,
2:5। তাহলে যখন আমি পেয়ে গেলাম এদের সাইডের রেশিও 2:5, তাহলে এদের এরিয়ার রেশিও কী হবে? তার মানে আমি বলে দেবো যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল EXY বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল EFG ইজ ইকাল টু কি না EX বাই EF এর হোল স্কোয়ার, তার মানে 2/5 হোল স্কোয়ার, তার মানে 4/25। তার মানে আমি কী দেখতে পেলাম, এই EXY এর এরিয়া যদি 4 ইউনিট হয় তাহলে EFG ট্রায়াঙ্গেলের এরিয়া কত না 25। তাহলে দেখো এই পুরো 25 থেকে যদি এই 4 বিয়োগ করে দিই, তাহলে এই পুরো 25 থেকে এই 4 বিয়োগ করে দিই, তাহলেই পড়ে থাকে এই চতুর্ভুজটির এরিয়া, তাহলে চতুর্ভুজটির এরিয়া কত হলো? 25 - 4, দ্যাট ইজ 21 স্কোয়ার ইউনিট। আর 21-এর ভ্যালু কত বলা হয়েছে? 44 মিটার স্কোয়ার। নির্ণয় করতে হবে EXY এর ভ্যালু, তাহলে EXY এর এরিয়া কত না 4, তাই তো? তাহলে 25 - 4, 25 থেকে 4 বিয়োগ করলে কত পড়ে থাকে? 21। আর এই 21ই হচ্ছে 44-এর সঙ্গে সমান। তাহলে 21 যদি 44-এর সঙ্গে সমান হয় তাহলে 4-এর ভ্যালু নির্ণয় করব। তাহলে 4-এর ভ্যালু কত হবে না 44/21 × 4। তাহলে দেখো 21 দুগুণে 42 মানে 2.0, তারপরে হচ্ছে তোমার এখানে 9। তার মানে এটা চলতেই থাকছে, আমি 2 দশমিক স্থান অবধি নেবো। তাহলে 2.09 × 4 করলে কত পাবো? 4 9 36 মানে 8.36-এর কাছাকাছি। আর 8.36-এর কাছাকাছি আমি অপশান 2-ই দেখতে পাচ্ছি, 8.38 হয়ে যাবে কারেক্ট আনসার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, দারুণ একটি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, এবং এই কনসেপ্টের প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই দেখতে পাবে।